ওয়েলকাম ব্যাক টু হন্টেড স্টেশন পডকাস্ট। নমস্কার হান্টেড স্টেশনের শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং নতুন বছর আপনাদের সবারই খুব ভালো কাটছে। তা আজকে এই প্রথমবার আমাদের হন্টেড স্টেশনে হতে চলেছে একটা পডকাস্ট এপিসোড, যেটা আজকে পড়ে শোনাবেন দীপমালা বিশ্বাস। নমস্কার, আমি দীপমালা বিশ্বাস। শুরু করতে চলেছি আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন হাওড়া থেকে সুপর্ণা চৌধুরী। সুপর্ণাকে ঘটনাটি শেয়ার করেছিলেন তার দাদার বন্ধু বিপিন। মেঘালয়ের নোয়াখালীতে একটি ওয়াটারফল আছে, একটি ঝর্ণা আছে। এই ঘটনাটি সেই ঝর্ণাকে কেন্দ্র করে। কর্মসূত্রে বিপিন ও তার টিম গিয়েছিল মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে। সন্ধ্যা হলেই সেখানে তারা শুনতে পেত একটি মহিলার আওয়াজ, যেন কেউ কাউকে ডাকছে। সেখানের লোকাল অধিবাসীদের কাছ থেকে তারা জানতে পারল যে ওই আওয়াজটি আসছে একটি ঝর্ণা থেকে। আচ্ছা, ঝর্ণাটি ঠিক কোথায় অবস্থিত? ঝর্ণাটা মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে নোয়াখালীতে অবস্থিত। মোটামুটি এই 10-12 বছর আগের ঘটনা। ওই অঞ্চলে একটি মেয়ে থাকত, যার নাম ছিল কালিকা। মেয়েটির নাম কি ছিল? মেয়েটার নাম ছিল কালিকা। কালিকা ওই চাষবাসের কাজ করত। কালিকা একটি ক্ষেতে চাষবাসের কাজ করত। আর কালিকা যে ক্ষেতে কাজ করত তার পাশের ক্ষেতে অন্য একটি যুবক কাজ করত। কালিকা তাকে খুব ভালোবাসত। কালিকা যেহেতু দুজনকে খুব ভালোবাসতো, তাই ওরা দুজন একদিন বিয়ে করে ফেলে এবং তারা সংসার জীবন শুরু করে। এরপর তাদের একটি মেয়ে হয়। তাদের জীবন খুব ভালোই চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি দুর্ঘটনায় কালিকার স্বামীর মৃত্যু হয়। ও আচ্ছা, স্বামীর মৃত্যু হয়ে যায়? হ্যাঁ, তার স্বামী মারা যায়। আর এবার স্বামী মারা যাওয়ার পর কালিকা খুব কষ্ট করে তার মেয়েকে বড় করতে থাকে। যখন তার স্বামীর মৃত্যু হয় তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 3 বছর। সেই 3 বছরের মেয়েকে সে খুব কষ্ট করে মানুষ করতে থাকে। এরপর যখন তার মেয়ের বয়স হলো 5 বছর, তখন ওই অঞ্চলেরই একটি যুবক কালিকাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। ওই যুবকটি সরাসরি কালিকাকে বলে, দেখো তুমি এইভাবে কি করে একটা ছোট মেয়েকে নিয়ে একা একা জীবন কাটাবে? তোমারও তো তুমি তো এখনো, তোমার কি বা বয়স হয়েছে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার মেয়েও এক বাবা পেয়ে যাবে। এই এইসব। তা কালিকা রাজি হলো তারপর? হ্যাঁ, কালিকা তার পরিবার ও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, যে যুবকটি কালিকাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, সে তো কালিকাকে মানে তার বিয়ের আগে থেকেই তাকে ভালোবাসে। তো যখন সে দেখতে পেল যে যেই মানুষটাকে আমি ভালোবাসতাম সে তার স্বামী হারিয়েছে, তখন সে এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর কালিকা তাকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর কি হলো, কালিকা তো সারাদিন ওই ক্ষেতে কাজ করত। তারপর যখন সে কালিকা বাড়িতে থাকতো, তখন কালিকা বেশিরভাগ সময় তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো, যেহেতু তার মেয়ে খুব ছোট। ও আচ্ছা। তার স্বামী তাকে বলতো যে আমিও তো তোমার স্বামী, আমাকেও তো একটু সময় দাও। কিন্তু যেহেতু তার মেয়ে খুব ছোট ছিল, তাই সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো। আর মেয়ের জন্য সে তার স্বামীকে বেশি সময় দিতে পারত না। এই জিনিসটা তার স্বামীর মনে ক্ষোভ সৃষ্টি করেছিল। কালিকা সকালবেলায় খেতে কাজ করতে চলে যেত, আর দুপুরবেলায় সে রান্না বান্না করার জন্য বাড়িতে ফিরে আসতো। একদিন সে দুপুরে রান্না বান্না করার জন্য বাড়িতে ফিরে এসেছে, আর সে তার মেয়েকে দেখতে পাচ্ছে না। সে তার মেয়েকে অনেক ডাক দেয়, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া সে পায় না। তারপর সে যখন রান্নাঘরে প্রবেশ করে, সে দেখে রক্ত। রক্ত দেখে তো কালিকা খুব ভয় পেয়ে যায়। হঠাৎ করে তার স্বামী তার সামনে এসে উপস্থিত হয়। কালিকা তার স্বামীকে জিজ্ঞাসা করে, এটা কিসের রক্ত?
এই বলে কালিকা রান্নাঘরের কোনায় দেখে একটি ছোট বাচ্চা মেয়ের কাটা আঙুল পড়ে আছে। হ্যাঁ, কি পড়ে আছে? হ্যাঁ, রান্নাঘরের কোনায় সে দেখতে পায় যে একটা বাচ্চার মেয়ের আঙুল মানে কাটা আঙুল ওখানে পড়ে আছে। কি বাবা, তাই? তখন কালিকার স্বামী কালিকাকে বলে, যে আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে আর নেই। তোমার মেয়ে আমাদের ভালোবাসার মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি সেই কাঁটা সরিয়ে দিয়েছি। তোমার আর আমার ভালোবাসার মাঝখানে আর কেউ নেই। এই কথা শুনলে একটা মায়ের যে কি অবস্থা হবে সেটা তো আর মানে বলার ভাষা নেই। হ্যাঁ, সে তো বটেই। সেটা তো আর বলা যাবে না। সে হুম। খুব কাঁদতে থাকে, কালিকা খুবই কাঁদতে থাকে আর বলতে থাকে, "তুমি এ কি করলে? এ কি করলে?" মানে সে মানে তার দেখেও সে বিশ্বাস করতে পারছে না যে তার মেয়ে আর নেই। কালিকা মনে, মনে ভাবতে থাকে, যে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আমি আবার বিয়ে করলাম আর সেই মেয়েই আজ থাকলো না। কালিকা এটা সহ্য করতে পারল না। কালিকা পাগলের মতো দৌড়াতে থাকে আর তার মেয়েকে ডাকতে থাকে। আর তার মেয়েকে ডাকতে, ডাকতে দৌড়াতে, দৌড়াতে সে কি করে সেই ঝর্ণার সামনে চলে আসে। আর ঝর্ণার মধ্যে সে তখন তার নিজের মেয়েকে দেখতে পায়। নিজের মেয়ের ছবি দেখতে পায় ঝর্ণাতে। তখন কালিকা সেই পাহাড়ের উপর থেকে সে ওই ঝর্ণাতে ঝাঁপ দিয়ে দেয়। সেই থেকে সেখানের অধিবাসীরা জানায় যে এই ঘটনাটা যখন হয়েছে তারপর থেকে কেউ যদি ওই এলাকাতে ওই ঝর্ণার কাছে যায়, তার মনে এটাই হবে যে আমি ওই পাহাড়ে উঠবই এবং ঝর্ণা থেকে নিচে ওই ঝর্ণাতে ঝাঁপ দেবই। এই জিনিসটা অনেকবার হয়েছে। ও আচ্ছা, এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। তাই যেকোনো মানুষের ওই ঝর্ণার কাছে যাওয়া নিষেধ। ঘটনাটি অদ্ভুত হলেও ঘটনাটি মানে একদম মানে সত্যি ঘটনা। আর সত্যি এই ঘটনাটা যখন আমি ১ম বার শুনেছিলাম আমার চোখে জল এসে গেছিল। হ্যাঁ, স্বাভাবিক। খুবই সাংঘাতিক একটা ব্যাপার। তো আচ্ছা দীপমালা, এই ঘটনাটা মোটামুটি তাও কত বছর আগেকার হবে? এটা তাও ১০-১২ বছর আগেকার ঘটনা। তো হ্যালো অডিয়েন্স, দীপমালার কাছ থেকে আমরা একটা খুব দারুণ একটা ইউনিক ঘটনা শুনে নিলাম, যেই ঘটনাটা একটা মনকে স্পর্শ করে দেয় এবং খুবই প্যাথেটিক একটা ঘটনা। কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাবেন। তা বন্ধুরা, এবার আমরা চলে আসি এর পরের ঘটনায়। এখন যে ঘটনাটা শুরু করতে চলেছি, এই ঘটনাটি ১৫০ বছর পুরনো একটি স্কুলের ঘটনা। ওই স্কুলে এখনো ছেলেমেয়েরা পড়ে, কিন্তু কেউ যদি ৬টার পরে ওই স্কুলে প্রবেশ করে, তাহলে স্কুল কর্তৃপক্ষ ওই মানুষটার উপর কেসও করতে পারে। বাবা, এরকম ব্যাপার? হ্যাঁ, আর এই মানে এরকমই একটি ব্যাপার। আর স্কুলটা কোথায় আছে? স্কুলটা আমাদের পশ্চিমবঙ্গেই আছে। আচ্ছা। ১৯২৫ সালে ওই স্কুলে ১৯২৫ সালে একটি ঘটনা ঘটে। ওই সময় ওই স্কুলে একটি কোটিপতি ব্যবসায়ীর ছেলে পড়তো। ওই ব্যবসায়ীর অনেক নাম ছিল, অনেক টাকা পয়সা। যেমন তার নাম ছিল, তার অনেক সম্মান ছিল, ঠিক তেমনই ওই ব্যবসায়ীর অনেক শত্রুও ছিল। আর যখন তার শত্রুরা জানতে পারল যে ওই ব্যবসায়ীর একটি ৫ বছরের ছেলে আছে আর ওই ছেলেটা ওই স্কুলে পড়ে, তখন তারা কি করে, ওই স্কুলে ওই ছেলেটিকে অপহরণ করে নেয়। ১ম এ প্রতিশোধ নেয়ার জন্য তারা ছেলেটিকে অপহরণ করে এবং তারপর তারা ছেলেটিকে হত্যা করে। একেবারে মেরে ফেলেছিল? হ্যাঁ, তারা একবারে মেরে ফেলেছিল এবং শুধু তাই না, খুব নৃশংসভাবে ছেলেটিকে হত্যা করে। ছেলেটিকে হত্যা করে তারা তার মাথাটাকে, সেই বাচ্চাটির মাথাটাকে তারা তার মা-বাবার কাছে পাঠিয়ে দেয়। আর তার দেহটা স্কুলের মধ্যেই তারা রাখে। বাথরুমের মধ্যে ২য় দোতলায় ছেলেটির দেহ রাখা ছিল। আর কেউ জানতই না যে দোতলায় বাথরুমের মধ্যে ওই বাচ্চাটির দেহ রাখা আছে। কারণ স্কুল ১ মাসের জন্য বন্ধ ছিল। স্কুল যখন খোলে তখন তারা দেখতে পায় যে ছেলেটির দেহ সেই বাথরুমের মধ্যে আছে। আর তারপরেই এই ঘটনাটা খবরের কাগজে ছাপে। আর সেই সময় থেকে এখনো পর্যন্ত ওই স্কুলে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটতে দেখা যায়।
স্কুলের বাইরে যে গার্ড আছে, সন্ধ্যা হলেই সে স্কুলে থেকে শুনতে পায় কোনো বাচ্চা ছুটোছুটি করছে, কোনো বাচ্চা হাসছে। এই বিভিন্ন রকম শব্দ সে শুনতে পায়। এই কারণেই ওই স্কুলে সন্ধ্যার পর কোনো ব্যক্তিরই ওই স্কুলে কেউ সন্ধ্যার পর প্রবেশ করতে পারবে না। সত্যি খুব ভয়ের ব্যাপার। মানে জায়গাটা মনে হচ্ছে পুরোপুরি একটা হন্টেড প্লেস হয়ে গেছে। তা বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো এই ঘটনাটা? কমেন্ট প্লিজ। তা বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো পরবর্তী ঘটনায় এবং আজকের লাস্ট ঘটনায়। তা ঘটনায় যাওয়ার আগে আমি আবার মনে করিয়ে দিই, আমাদের হন্টেড স্টেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকন অন করে দিও, যাতে এরকম আরো অনেক ঘটনা তোমাদের কাছে আমি আনতে পারি। তো শুরু করি আজকের তৃতীয় এবং শেষ ঘটনা। আচ্ছা, তুমি এখন যে ঘটনাটা শোনাবে, এটাও কি সেরকম একটা হন্টেড প্লেস? মানে ওরকম একটা হন্টেড প্লেস সংক্রান্ত বা কোনো ভৌতিক জায়গার ঘটনা হবে এটা? হ্যাঁ, এই ঘটনাটিও ভয়ংকর ঘটনা এবং ঘটনাটি শুনলে গা একদম শিউরে উঠবে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মৌসুমী সিংহ রায়। মৌসুমী একটা মানে ভয়ংকর অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, আচ্ছা। মৌসুমী যখন মৌসুমী কলেজ পাশ করার পর যে তারা মৌসুমীদের বাড়িতে মৌসুমী আর মৌসুমীর হুম, বাবা-মা, আর কেউ থাকে না। হুম। কলেজ পাশ করার পর মৌসুমী ঠিক করে যে তারা দার্জিলিং এ বেড়াতে যাবে। এটি আজ থেকে প্রায় ৪-৫ বছর আগের ঘটনা। মৌসুমী, তার মা-বাবা, মৌসুমীর মাসি, মাসির মেয়ে আর মৌসুমীর মামা-মামী আর মৌসুমীর মামার ছেলে, এই কজন একসাথে তারা দার্জিলিং এ বেড়াতে গিয়েছিল। আচ্ছা, মৌসুমীদের বাড়ি কোথায়? মৌসুমীদের বাড়ি হচ্ছে ফালাকাটা। তো ফালাকাটা থেকেই হুম। তারা দার্জিলিং এ বেড়াতে গিয়েছিল। এবং সেখানে তারা দার্জিলিং এ তারা প্রায় ৪ দিন মতো ছিল এবং ৪ দিন তারা খুবই এনজয় করে। সেখানে সবাই ছিল মৌসুমীর হুম। বাবা-মা, মেসো, মাসি, মামা, মামী, মামার ছেলে, মাসির মেয়ে, এরা সবাই খুবই এনজয় করেছে মানে সেখানে। সবাই খুব আনন্দ করেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, খুবই আনন্দ করেছে এবং তারা ৪ দিন ওখানে থাকার পর তারা আবার নিজের শহরে তারা ফিরে আসে। এবার ওখান থেকে ফিরে আসার পর তো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যেত। দেখা যেত মৌসুমীদের বাড়ির সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। কিন্তু সবসময় দাঁড়াতো না, সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পর থেকে দেখা যেত যে একটা যুবক মৌসুমীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাকে পুরোপুরি তো দেখা যেত না। কিন্তু দেখা যেত কেউ একজন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মুখটা বোঝা যেত না যে কে দাঁড়িয়ে আছে। আর এই জিনিসটা মৌসুমীর হুম। বাবা-মা আ খেয়াল করেছে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো তারা মৌসুমীকে জিজ্ঞাসা করে যে, "হ্যাঁ রে, দেখতে পাচ্ছি কদিন ধরে ওই ছেলেটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ছেলেটাকে?" মৌসুমী বলছে, কই না তো, আমি তো চিনি না ছেলেটাকে।" বলছে, "ও কি কিছু বলবে? আর যদি কিছু বলবে তাহলে ভেতরে চলে আসো। বাইরে দাঁড়িয়ে আছে কেন?" আচ্ছা। এইভাবে ১ সপ্তাহ কেটে যায়। প্রতিদিন দেখা যেত যে ওই ছেলেটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ঠিক দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আর কোনো কথা বলবে না, শুধু দাঁড়িয়েই থাকবে। ছেলেটা কিন্তু কোনো কথা বলে না। আর তারপর একদিন তার মা তাকে বলে যে, "কি ব্যাপার? ওই ছেলেটা কে তুই জিজ্ঞেস কর তো? সে কিছু বলবে? সে কি ভেতরে আসতে চায়? যদি সে ভেতরে আসতে চায় তাহলে ওকে আসতে বল।" মানে ব্যাপারটা একটা সন্দেহজনক মনে হয়। হ্যাঁ, তারপর মৌসুমী সেই ছেলেটাকে গিয়ে বলে, "কে তুমি? যদি তুমি, মা বলছে যে তুমি ভেতরে আসতে পারো। যদি তোমার কিছু বলার আছে তাহলে তুমি ভেতরে আসো।" এই কথা মৌসুমী ছেলেটিকে বলে। হুম। এইবার একটা কথা হচ্ছে কি, কখনো কোনো প্রেত আত্মাকে এই কথা কখনোই বলা উচিত না যে তুমি বাড়ির ভেতরে প্রবেশ করো। এটা হলেই কিন্তু সর্বনাশ। আর সে চলেও আসে। ঠিক এই কথাটা বলার পর সেই যুবকটা তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। আর বাড়ির ভেতরে প্রবেশ করার পর তারা যখন চা আনতে যায় তখন হঠাৎ করে দেখে যে যুবকটা তাদের বাড়িতে কিন্তু নেই। কিন্তু সে ভেতরে প্রবেশ করে কিন্তু বাড়িতে কিন্তু সে ছিল না। তারাও অবাক হয়ে যায়, কি ব্যাপার? কোথায় গেল?
আসে হঠাৎ করে। আর তারপর তারা আর বেশি কিছু চিন্তা করল না। এরপর রাত হয়ে গেল। সবাই ঘুমিয়ে পড়ল। রাত্রির বেলায় হঠাৎ মৌসুমীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে সে ঘুম ভাঙার পর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। এবং সে তার মা-বাবা আ তাকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন?" তখন সে মানে মৌসুমী তো বাঙালি। হুম। তখন সে মানে বিহারি ভাষায় কথা বলতে শুরু করে। ইয়ে মানে ঠিক কথাগুলো ঠিক এই ধরনের। মানে সে কোনো কিছু দ্বারা প্রসেস হয়েছে। ঠিক এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। মানে সে তো মনে হচ্ছে সে অন্য কেউ। যে মা হুম। क्या कर रही है माँ? तू मुझे मुझे जाना होगा, मुझे जाना है মানে এই ধরনের কথা বলছে। কিন্তু তার বাবা-মা তো খুব ভয় পেয়ে যায়। এর আগে তো এই জিনিসটা কখনোই হয় মানে হঠাৎ এমন কি হলো? একটা পরিবর্তন। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে আর সবথেকে বড় কথা কি? যে মৌসুমী হিন্দি কথা বলতেই পারে। মানে তার মধ্যে যেন একটা অন্য ক্যারেক্টারকে দেখতে পাচ্ছে। হ্যাঁ। আর সে কখনো হিন্দিতে কথা আচ্ছা, এর হ্যাঁ। আগে কখনোই সে হিন্দিতে কথাই বলে না। আর মানে হিন্দিতে সে কখনো চায়নি যে আমি হিন্দিতে কথা হুম। বলব। আর হঠাৎ করে সে এইভাবে হিন্দিতে কথা বলছে তার বাবা-মা খুবই ভয় পেয়ে যায়। আর হিন্দি বলতে তো জানেও না। না, না ও জানে না। কখনোই হ্যাঁ। ও হিন্দিতে কথা বলে না। এর আগে কখনোই মানে হিন্দিতে হুম, কথা হুম। বলতে শোনা যায় না। তার বাবা-মা এটা বুঝতে পারে যে তার শরীরে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা প্রবেশ করেছে। কিন্তু কিভাবে প্রবেশ করল? এটা তার বাবা-মা বুঝতে পারছে না। মানে প্রেতাত্মা যে প্রবেশ করেছে মানে সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বোঝা যাচ্ছে। যে প্রেতাত্মা প্রবেশ করেছে এবং সে কি বলতে যাচ্ছে? মানে তার মতলব বা উদ্দেশ্যটা কি? হ্যাঁ, সে এটাই বলছে যে বিহারের একটা এলাকার নাম বলছে। বলছে বলছে मुझे वहाँ पर जाना है, मुझे उस जगह पर जाना है, वहाँ माँ है, माँ के पास जाना है, माँ के पास जाना है, मुझे माँ के पास जाना है। এই ধরনের কথা। আচ্ছা। আ বোঝা যাচ্ছে যে ওর শরীরে কোনো ছেলেরই মানে আত্মা প্রবেশ করেছে। এটা মানে বোঝা যাচ্ছে। তারপর কিছু উপায় ছিল না। তার বাবা-মা তো হতভম্ব যে কি করব ভেবে পায় না। তারা সেই বিহারের সেই এলাকায় তাকে নিয়ে যায়। মেয়েকে নিয়ে যায়। কি হুম, হয়েছে? আর তারা যখন বিহারের সেই যে মানে যেই জায়গাটার কথা বলে সেই জায়গায় যখন তারা যায়, তখন তারা দেখে আর সে নিজের নাম একটা অন্য একটা নাম বলছে। যত সম্ভব মনোজ, মনোজ নাম বলছে সে। সে মনোজ বলছে, "আমি মনোজ। এই বিহারের এই জায়গায় থাকি। আমি ওখানে যাবো।" আর যখন সে গিয়ে সেখানে তার বাবা-মা সেখানে গিয়ে যা জানতে পারল, তাতে তারা অবাক হয়ে গেল। জানতে পারল যে সত্যি ওই নামে কোনো একটা ছেলে বিহারের ওই এলাকাতে থাকতো। আর সেই ছেলেটা এখন আর বেঁচে নেই। সেই ছেলেটা দার্জিলিং এ তারা বুঝতে পারল যে ওই ছেলেটা দার্জিলিং এ যেখানে তারা বেড়াতে গিয়েছিল, হুম, সেখানে সেই ছেলেটা গিয়েছিল বেড়াতে একসময়। হুম, এবং বেড়াতে যাওয়ার পর ওই ছেলেটা ওই এলাকাতে ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এবং অ্যাক্সিডেন্টে তারা এরা যখন বেড়াতে গিয়েছিল, এরা সবকটা ছিল তার মামা-মামী সবাই ছিল। সব ছেলেরা একসাথে বেড়াতে গিয়েছিল। আর সে সময় কি হয়েছিল, রাত্রির বেলায় ছিল তো, এরা বেরিয়েছিল। আর ওই মৌসুমীর তখন মানে পিরিয়ড চলছে। পিরিয়ডের আচ্ছা। কারণে পিরিয়ডের রক্তে ওই ছেলেটার আত্মা মৌসুমীর মানে কাছে চলে যায়। হুম, পিরিয়ডের গন্ধে। আর তারপর কি হয়, সে তার সাথে, সাথে সে তার বাড়িতেও চলে যায়। কারণ এটা প্রেত আত্মাদের আকর্ষণ করে। হুম। সেই কারণে তারা সেই আত্মাটা মৌসুমীর সাথে চলে আসে তার বাড়ি। মানে একটা নেগেটিভ জিনিসকে সবসময় ওরা আকর্ষণ করে এটা হ্যাঁ, জানি। এটা হ্যাঁ, শুনেছি অনেকের মুখে। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার রয়েছে। এরকম একটা হয়েছে। তো সেই জন্য সেই প্রেতাত্মাটা বাইরে দাঁড়িয়ে থাকতো। কিন্তু সে ভেতরে প্রবেশ করত না। কিন্তু সেদিন যখন তাকে বলা হলো যে, "তুমি যদি ভেতরে চলে এসো", তাই সে তার ভেতরে তার শরীরের মধ্যে প্রবেশ করল। আচ্ছা এরপর কি মৌসুমী সুস্থ হয়েছিল? হ্যাঁ, এরপর মৌসুমী সুস্থ হয়েছিল। কিন্তু তার জন্য তার বাবা-মাকে মানে কি বলবো মানে অনেক কাঠখড় পোড়াতে হয় হ্যাঁ, আরকি। হ্যাঁ। হ্যাঁ, ওরকমই একটা ব্যাপার। কারণ বহু তান্ত্রিকের কাছে তার বাবা-মা তার মেয়েকে নিয়ে যায়। অনেক জায়গায় হুম, তার মেয়েকে নিয়ে যায়। কিন্তু সেই মানে ছেলেটার আত্মা এতটা শক্তিশালী হয়েছিল যে সেই ছেলেটা ওই দেহ থেকে বেরোতেই চায়নি। তারপর অনেক পর লাস্ট মানে যার কাছে গিয়েছিল সেই তান্ত্রিক মৌসুমীকে ঠিক করে। এখন মৌসুমী সুস্থ এবং
মৌসুমী সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছে। সত্যি বন্ধুরা, একবার ভাবো তো কতটা সাংঘাতিক একটা ঘটনা, যে কিভাবে যে কি হয়ে গেল, সত্যি আমরা এটা কল্পনাই করতে পারি না। মানে এই জিনিসটা একদম কল্পনারই বাইরে। তা অডিয়েন্স, আজকের পডকাস্ট এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, আমাদের এই এপিসোডটা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনি যদি চান আপনার জীবনের কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা, সেটা ভৌতিক হতে পারে বা অলৌকিক হতে পারে, আবার আপনার জানা মানে পরিচিত কারোর জীবনে ঘটা কোনো ঘটনা যদি পাঠাতে চান, তাহলে আমাদেরকে মেল করবেন hauntedstation25@gmail.com। আর মেল করতে কোনো প্রবলেম হলে এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানেও আপনারা ভয়েস মেসেজ বা টেক্সট করে পাঠাতে পারেন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট উইকে।